তো আজকে তোমাদের স্টাডি অর্থাৎ সাস্টের সেকেন্ড টাইমার যে বেচটা আছে, এইচএসসি 24, তোমাদের এই বেচের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হলো ফনিক্সের। তোমাদের পূজার আগের কিন্তু ক্লাস এটাই শেষ ক্লাস। এবং তোমাদের অলরেডি আমি একটু পূজার পরে তোমাদের যে পরীক্ষার যে রুটিনটা, এই রুটিনটা আমি অলরেডি প্রোভাইড করে ফেলছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যারা দেখো নাই সেটা দেখে নিবা। ওকে, ওই রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো পরীক্ষাগুলো কিভাবে হবে সেগুলো আমি মেসেজ দিয়ে তোমাদের বলে দেবো। এটা নিয়ে পেনিক হওয়ার কোনো কিছুই নেই। তার আগে বলবো যে তোমরা ভালো করে এই যে পূজার যে বন্ধটা আছে, স্পেশালি যারা হিন্দু না মানে সনাতনী না, তারা ছাড়া যারা মুসলমান বা অন্যান্য ধর্মগুলি, তোমাদের তো আর পূজা না, তোমরা এই সুযোগটা কাজে লাগাবো। বুঝতে পারছি, এই সুযোগটা তোমরা কাজে লাগাবো। তো দেখি, আজকে আমরা পড়বো যে কনিক্স, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের কনিক্স ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট বলতে এইখান থেকে তুমি একটা তো পাবাই, তুমি একটা পাবাই, এটা কনফার্ম। এখন তোমার ভাগ্য ভালো থাকলে সেটা দুইটা পাইতে পারো, এজন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এই কনিক্সটা। বুঝতে পারছি। আচ্ছা, আর অনেকেই প্রশ্ন করছিলেন, ভাই ফার্স্টে তো এডমিশন বোর্ড মানে বন্ধ করে দিছে এডমিশন, তাইলে আমরা কি জন্য প্রিপারেশন নিচ্ছি বা প্রিপারেশন নেওয়া উচিত কিনা, বা ফার্স্টে ছাড়াও অন্যান্য পাবলিকেশন। দেখো, ফার্স্টে যে এডমিশনটা বন্ধ করছে বা চুয়েট কুয়েট রুয়েটের যে এডমিশনটা বন্ধ করছে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এডমিশনটা বন্ধ করছে। কি জন্য বন্ধ করছে সেটা হয়তো বা তোমরা জেনে তা বা জানো না, তবুও আমি বলে দিই। বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই দুইজনের কনফিউশনের কারণে বা কনফ্লিক্টের কারণে এই মানে প্রোগ্রামটা বন্ধ করা আর কি। কারণ ডিপ্লোমারা, তারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেও তারা বিভিন্ন কোটা বা বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধা ফেসিলিটিস নিতে যাচ্ছে। লাইক দ্যাট, দশম গ্রেডের মধ্যে কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং জব নাই, মানে কোনো বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অ্যাপ্লাই করতে পারে না। ইভেন নবম গ্রেডেও তারা 33% কোটায় চলে আসতে পারে। এই যে ইয়েটা আছে, এর জন্যই মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলা যেগুলা মানে আছে আর কি, তারা চাচ্ছে যে যেহেতু ডিপ্লোমার এতই ডিমান্ড, তাহলে তো বিএসসির কোনো প্রয়োজন নাই, এজন্যই সবাই ডিপ্লোমাই পড়ুক, আমরা বিএসসি অফ করে দিই। এইরকম চিন্তা ভাবনা থেকে হয়তো বা ইয়ে করছে। আশা করি এইটার একটা প্রপার সলিউশন আসবে। সো তোমরা যারা আছো অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন চালিয়ে দাও। এখন ওইটার যে সলিউশন হয়ে যায়, তাহলে দ্রুত তোমাদের এডমিশনের ডেট দিয়ে দিবে। তখন তোমরা কিন্তু পড়বা বিপদে, কারণ তোমরা কিন্তু দ্রুত প্রিপারেশন নিতে পারবে না। সো এখন যে টাইমটা আছে, এই টাইমটা তোমরা কচ্ছপের গতিতে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তী টাইমে যদি তোমরা খরগোশের গতিতে যাও, তাহলে দেখবা যে তুমি ফিনিশিং এ গিয়েও এগেইন ড্রপ খেয়ে যাচ্ছ। তো যাই হোক, এইগুলো হলো এক্সট্রা কথাবার্তা, এইগুলা কান না দিলেও হবে, পাত্তা না দিলেও হবে। মূলত ক্লাসগুলো করে একটু নোট টোট করে গুছিয়ে রাখবা। এতটা ক্লাস নিলাম, বাট লাখ খারাপ কেউই নোট সাবমিট বা নোট দেও নাই আর কি। তো জানি না তোমরা কি করছো, আচ্ছা যাই হোক। তো এইখানে দেবা বিভিন্ন ইয়েটি আছে, কনিক্সের বিভিন্ন কাহিনী টাইনি আছে। তো এমসিকিউ তে যতগুলো আসতে পারে আমি ঠিক ততগুলো টাইপই তুলছি, এর বাইরে কোনো কিছু তুলছি না। যারা আমাকে ফলো করো বা ইয়ে করো, দেখো আমার ভিডিওগুলো বা আমাকে অনুসরণ করো বা যারা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করো, তারা এটা ফিল করতে পারবা যে আমি তৈলাত্মক কথাবার্তা বা ভয়ভীতি দেখানোর মানুষ না আমি। যেগুলো প্রপার ওয়েতে বা যেগুলো আসে ইন জেনারেলি, আমি সেগুলো নিয়ে আলোচনা করি। তো এই স্লাইডটাতেও আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এক্সট্রা হুদাই পড়িয়ে লাভ নাই। হুদাই তোমাকে আমি এই যে টাইমটা আছে বা এইচএসসি যে টাইমটা, এই টাইমে তোমাকে আমি আইনস্টাইন বা নিউটন বা তোমাকে ফিজিক্সের বস, কেমিস্ট্রির বস বা তোমাকে ম্যাথের বক্স বস মানিয়ে দিতে আসি নাই। জাস্ট তুমি একটু পড়াশোনা করবা, একটু টেকনিক অ্যাপ্লাই করবা, একটা জায়গায় চান্স পাইবা, দেন তুমি তোমার বস হও না যাই কিছু করো। আচ্ছা যাই হোক, তো প্রথমেই যে জিনিসটা, সেটা হলো কনিক্সের প্রকৃতি সংক্রান্ত। আমরা কনিক্স বলতে অনেকেই সেটা মনে করে থাকি, কনিক্স বলতে বোধহয় যে পরাবৃত্ত, পরাবৃত্ত, দেন উপবৃত্ত, দেন অধিবৃত্ত, এই তিনটেই বোধহয় কনিক। এবং সেটা আমাদের বইতে অর্থাৎ ম্যাথ সেকেন্ড পেপার যে বইটা আছে, এই বইতে কিন্তু কনিকের অধ্যায় এই তিনটাই দিয়েছে, আর বোধহয় কোনো কিছু কনিক নাই। তো এইটা হইলো একটা টোটালি মিথ বা ভুল ধারণা। কনিক হইলো 5 প্রকারের। এইখানে তো তিনটে আছে, আরেকটা হইলো তোমার বৃত্ত, আরেকটা হইলো আমাদের সরল রেখা বা এখানে পাইবা জুড়া সরল রেখা। তো কনিক্স আমরা হয়তো বা দেখছি অনেকেই, বা অনেকেই দেখি নাই, বা আমরা জানি না ওইটাকে যে কনিক্স বলে। তো আমরা বার্থডে টুপি আছে না, বার্থডে টুপি, এই যে হ্যাপি বার্থডে টু ইউ করি, বার্থডে টুপিটা হইলো ওয়ান কাইন্ডস অফ একটা কনিক। বা ফানেল টাইপ যেগুলো আছে এইগুলো হইলো একটা কনিক।
সো ওই যে বার্থডে টুপিয়ে বিভিন্ন শেপে যদি আমরা কাটি বা শেপে যদি আমরা সেট করি, তাইলে এই ধরনের বিভিন্ন শেপ পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা ওই শেপ টেপ নিয়ে কথা বলবো না, আমরা ইকুয়েশনাল দেখবো, ইকুয়েশন দেখবো, দেখে আমরা সেগুলো বোঝার ট্রাই করবো। তো এইখানে আমরা একটা মানে একটা সমীকরণ লিখছি, একটা বক্ররেখার সমীকরণ। এই সমীকরণটাকে বোঝার চেষ্টা করবো, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্যের জন্য তো এটা বেশি ইম্পর্টেন্ট এই সমীকরণটা বুঝা। তো একটা সমীকরণ লিখছি, একটা বক্ররেখার সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইজ ইকুয়াল 0 হল। এখন দেখো এখানে ডেল দ্বারা একটা নির্ণয়ক আমরা লিখি। অলরেডি আমরা ম্যাট্রিক নির্ণয়ক ক্লাসও কমপ্লিট, এবং আমরা সবাই জানি ইন্টারমিডিয়েটে, তো একটা নির্ণায়ক লাগছে। তো নির্ণায়কটা আমি এইভাবে সাজাইছি, তোমাকে কিন্তু এক্স্যাক্টলি এইভাবেই সাজাইতে হইবে, নাইলে কিন্তু তুমি এটার আনসার আসবে না, প্রপার আনসার পাবা না তুমি। এখন অনেকে এখানে প্রশ্ন করতে পারো যে ভাই আমার তো মনে থাকে না এইচ জি এইটা কিভাবে কিভাবে দিব, ঠিক আছে না, মনে থাকে না। তো দেখো আমি কিভাবে মনে রাখি, বা আমার যে ট্রিক্সটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তাইলে হয়তো বা তোমাদের একটু উপকৃত হবা। ঠিক আছে, তবুও আমি বলবো আমার ট্রিক্স তোমরা ফলো করা মানে হলো তোমাদের উপর আমি চাপিয়ে দেওয়া। তোমরা যদি এনাদের কোনো ট্রিক্স বের করতে পারো, সেটা হলো পারফেক্ট ট্রিক্স। এজন্যই দেখো আমার ভিডিওতে আমি অনেক কমই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করি। আর আমি কিভাবে মনে রাখছি সেটা একান্তই আমার বিষয়, তুমি কিভাবে মনে রাখবে এটা একান্তই তোমার বিষয়। ঠিক আছে, তবুও আমি একটু শেয়ার করি, দেখো তোমরা বুঝতে পারো কিনা, বা তোমরা যদি অল্টারনেটিভ কোনো টিক্সে এটা মনে রাখো, ইটস ফাইন, এটা স্কিপ করে যেতে পারো আমার টিক্স। তো আমার কাছে মনে হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এবং এই যে প্লাস সি, এই জিনিসটা সবার মনে থাকবে যে সিটা আমরা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেটা আলাদা থাকে এর সাথে, মানে এক্স স্কোয়ারের সাথে এ থাকে এবং ওয়াই স্কোয়ারের সাথে বি থাকে। এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল মনে হয় যে এটা মনে থাকে। তো আমি দেখো একটা নির্ণায়কের প্রধান কর্ণ বরাবর আমি এ বি সি ইউজ করছি। প্রধান কর্ণ বরাবর আমি কি করছি, এ বি সি ইউজ করছি। এখন দেখো আমাদের বি বেচারাটা কই আছে, বি বেচারাটা ঠিক মিডিলে আছে। এখন আমাদের হাতে কি রয়েছে, আমাদের হাতে রয়েছে দেখো জি, এইচ অ্যান্ড এফ, এই তিনটা বসানোর জন্যই তো আমাদের হাতে রয়েছে। ওকে, এখন দেখো আমরা সব বেশি ইন্টারেস্টেড প্রেম রিলেশনশিপ এইগুলাতে ইন্টারেস্টেড না। কারণ প্রেম রিলেশনশিপে আমরা যদি একটা ছেলে এবং একটা মেয়েকে রাস্তায় দেখি, আমরা কি বলি, জিএফ বিএফ বলি না? এই যে জিএফ, এই যে বিএফ, তার মানে আমরা জিএফ বিএফ বলি। এম আই রাইট? তাইলে এইটা দিয়ে মনে রাখতে পারি, প্রথমে আমরা এবিসি করে ফেলছি, তারপরে ফার্স্ট অফ অল আমরা দিব বিএফ। ওকে, বিএফ, কারণ পুরুষতান্ত্রিক আমাদের এই সমাজ, তো প্রথমে আমরা বিএফ দিব। তাহলে বির পরে কি আসছে, বির পরে এফ আসছে, তাহলে বীর সুজা এফ। এখন দেখো এফ আমি বামেও দিতে পারতাম, ডানেও দিতে পারতাম, বাট বিএফ এর ক্ষেত্রে এফটা কোন দিকে হয়, বি এর ডান দিকে না? তাহলে এফ। আবার দেখো বিএফ যদি তুমি উচ্চারণ করতে চাও, প্রথমে বি তারপরেই তো এফ, তার মানে নিচের দিকে গেলেও তোমার বি এফ। ওকে, তাহলে বিএফ এর কাহিনী শেষ, বিএফ এর কাহিনী শেষ। তাহলে আমরা এফ এর ইউজটা বুঝে ফেললাম, বুঝাইতে পারছি যে কোন জায়গায় এফ বসবে, বির পরে এফ, বির নিচে এফ, দ্যাটস ওয়াই বিএফ। এখন রইল কি আমাদের জি এবং এইচ, তাহলে আমাদের এফ এর কাহিনী শেষ, এখন রয়েছে কি আমাদের জি এবং এইচ। এখন আমরা বসাবো কি, জিএফ। বিএফ এর কাহিনী শেষ, এখন আমরা বসাবো কি, জিএফ। আচ্ছা, তাইলে দেখো এফ এর আগেই তো আমরা জি ইউজ করি, এফ এর আগেই জি ইউজ করি না, যেরকম আমরা বিএফ এর আগে বি ইউজ করতাম, এফ এর আগে বি ইউজ করতাম, বিএফ এর সিমিলার কেস। তাইলে এইখানে তো তোমার এফ আছে, এখানে আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, এটা মুছি, মুছে যদি আমি কালারটা চেঞ্জ করি, আচ্ছা ওকে, এইখানেই তো আমাদের কি আছে, এইখানেই তো আমাদের এফ আছে, আমার রাইট? তাইলে তার উপরে কি থাকবে, তার উপরে থাকবে জি, দেড়শ হলো জি এফ। এইখানেই তো এফ আছে, তাহলে তার বামে কি থাকবে, জি, দেড়শ হলো জি। তাহলে আমাদের বিএফ জিএফ এর কাপড় মিলছে। ওকে, আর বাকি একটা গড়ি থাকে, এই গড়ি এইটি বসিয়ে দেবো। তাইলে আমরা এই যে সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে কিভাবে আমরা এই যে নির্ণয়কটা গঠন করতে পারি, হোপফুলি এই টিক্সটা অ্যাপ্লাই করলে কারো ভুল হবে না, এটা আমি মনে রাখি। ফার্স্ট অফ অল আমি এবিসি বসাবো, দেন আমি কাপল বানাবো, বিএফ জিএফ এর কাপল বানাবো, বিএফ জিএফ এর কাপল হয়ে গেছে, বাকি যেটা আছে সেটা হলো ক্লিয়ার, সেটা হলো হেই, মানে বলতে পারো যে তাদের হেড, বিএফজিএফ এর হেড। ঠিক আছে, আচ্ছা তো আশা করি আমরা এখন বুঝছি।
সিমিলার প্যাটার্নে বসাতে হবে, নাইলে কিন্তু ওই যে বাকি যে 6টা বা 5টা যে কোটেশন আছে এই কোটেশন তুমি মিলাতে পারবে না। ওকে ফাইন। এখন দেখো, এটাকে তো তুমি ডেল দ্বারা মানে রিকগনাইজ করছো। আচ্ছা, এখন এই ডেলের মান যদি জিরো আসে, ডেলের মান যদি জিরো হয়, তাহলে সেটা জোড়া সরল রেখা। ওকে। এবং দ্বারা এখানে বোঝানো হয়েছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা মানে একটা সরলরেখার উৎকেন্দ্রিকতা হয় ইনফিনিটি। ওকে। একটা সরলরেখার উৎকেন্দ্রিকতা হয় ইনফিনিটি। দেন তাহলে জিরো আসলে তো সেটা সরলরেখা হয়ে যাবে। এখন ডেলের মান জিরো নয়, বাকি চারটার ক্ষেত্রে ডেলের মান কিন্তু জিরো নাই। ঠিক আছে, বাকি চারটার ক্ষেত্রে আমাদের কি ডেলের মান জিরো নয়। তাহলে ডেলের মান যদি জিরো নয় এবং এ আর বি যদি সমান হয়, এ এন্ড বি যদি সমান হয়, বাট কোনোটার মান যদি শূন্য না হয়, এ বি সমান এবং কোনোটার মান শূন্য নয় এবং এইচ এর মান জিরো, তাইলে সেটা হলো বৃত্ত এবং বৃত্তের উৎকেন্দ্রিকতা হলো আমাদের শূন্য। বৃত্তের উৎকেন্দ্রিকতা আমাদের কত? বৃত্তের উৎকেন্দ্রিকতা হলো আমাদের শূন্য। এখন দেখো, ডেলের মান জিরো নয় এবং এইচ স্কোয়ার মাইনাস এবি বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল এবি, এটাকে লিখতে পারো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল এবি। যদি হয় সেটা পরাবৃত্ত, এবং পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হইলো আমাদের ওয়ান। এবং এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দেন জিরো বা এইচ স্কোয়ার লেস দেন এবি যদি হয়, তাইলে সেটা হইলো উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান ওয়ানের চেয়ে কম, ওয়ানের চেয়ে কম, বাট নেগেটিভ হবে না, ওয়ানের চেয়ে কম। এবং এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দেন জিরো বা এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হয়, তাইলে সেটা অধিবৃত্ত, এবং অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান গ্রেটার দেন ওয়ান, ইফিসিয়েন্সির মান গ্রেটার দেন ওয়ান। ওকে। তো এতটুকু বুঝতে পারলাম। আবার বৃত্তর ক্ষেত্রে আরেকটু বলি। বৃত্ত, যারা ক্লাসটা দেখছো না, এর আগের ক্লাসে কিন্তু আমাদের বৃত্ত ছিল, সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো বৃত্তের ক্ষেত্রে দেখো, এ এবং বি সমান হবে এবং এইচ মানে এক্স ওয়াই মানে সম্পর্কিত কোনো পদ থাকে না, সেটাই আমরা জানি। এইখানে এই যে 2 নং যে ইয়েটা আছে, এইটা দ্বারা এইটাই বুঝি। সো এই যে আমি যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা যে কোনো ফোনিক্স আইডেন্টিফাই করার জন্য একটা বেস্ট একটা সমীকরণ। সমীকরণ তোমাকে দিয়ে বলতে পারে এটা এই বক্ররেখাটা তার সমীকরণ। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এখন চলো এই অ্যাপ্রোচে আমরা ম্যাথ দেবো। দেখো, আমি বলছিলাম ষষ্ঠের ক্ষেত্রে এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ষষ্ঠে 17-18তে এই টাইপের ম্যাথ আসছে, এবং ষষ্ঠে আরো দুই একটা বার আসছে। জাস্ট একটা ম্যাথ দেখাইলেই কিন্তু সবগুলোই পারার কথা। এখন দেখো, তোমাকে বলছে কি, এই যে একটা সমীকরণ দেয়া আছে, বলছে সমীকরণটি কি নির্দেশ করে। তো বৃত্ত যে হবে না এটা কনফার্ম, বৃত্ত হবে না এটা কনফার্ম, কারণ এটা আমরা দেখেই বুঝেছি। অধিবৃত্ত হবে না সেটাও আমরা কনফার্ম, কারণ অধিবৃত্তের ক্ষেত্রে যদি এক্স এর আগে প্লাস থাকে, ওয়াই এর আগে কি থাকবে? আমাদের একটা মাইনাস থাকে। এক্স এর আগে যদি প্লাস থাকে, ওয়াই এর আগে একটা মাইনাস থাকে, তাহলে অধিবৃত্ত সেটা হচ্ছে না। বাকি রইল কি আমাদের? যুগল সরলরেখা, পরাবৃত্ত, উপবৃত্ত। তাইলে এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখতে হবে আমাদের এই যে কন্ডিশন ওয়াইজ, কন্ডিশন ওয়াইজ সেটা হয় কিনা। ক্লিয়ার? তাহলে এখন দেখি সেটা আমরা করতে পারি কিনা। তাহলে সাজাইলাম, আমি আগে ডেল লিখি, ফর্মুলা লিখি। দেখো, আমার কিন্তু সেটা মনে থাকবে। ফার্স্টে দেখো, আমি যেভাবে বলছি এ বি সি দিলাম, দেন আমি কি বানাইবো? বিএফ, বিএফ বানাইলাম। দেন আমি কি বানাইবো? জিএফ, জিএফ বানাইলাম। বাকি গড়কে এইচ। দেখো, আমি কিন্তু ইজিলি সেটা বসিয়ে ফেলতে পারছি। বুঝতে পারছি? আগে যদি তোমরা এটা বুঝতে থাকো তাহলে ইজিলি বসিয়ে দেবো। আশা করি বুঝছো। এখন দেখো, এ কত? এ হইলো আমাদের এ কে এক্স এর সহগ, তাইলে এর ভ্যালু কত আমাদের ওয়ান। তারপরে কত? এইচ, এইচ কি আমাদের এক্স ওয়াই এর সহগ, তাহলে এইচ এর ভ্যালু কত আমাদের? ফোর, ফোর। দেন জি কত আমাদের? জি হইলো আমাদের এগেইন কত? এই দেখো, এখানে কিন্তু ছিল কত, দেখো তুমি ফর্মুলা যদি দেখো, 2gx ছিল। ক্লিয়ার? নট জিএক্স। তাহলে এখানে জির ভ্যালু কত? এখানে জির ভ্যালু হইলো ওয়ান, জি সমান ওয়ান, তাহলে ওয়ান। ওকে। এইচ এর ভ্যালু ফোর। বির ভ্যালু কত? বি ছিল আমাদের কি ওয়াই স্কোয়ারের সহগ, তাইলে ফোর। আচ্ছা, এই যে এইটা হইলো আমাদের বি। বি সমান ফোর, এ সমান ওয়ান, এইচ সমান ফোর। ঠিক আছে। আচ্ছা, এইচ সমান ফোর না, এইচ সমান টু মেবি। এখানে টু এইচ এক্স ওয়াই আছিল, এইচ সমান টু, নট ফোর। এখানে এইচ সমান হইলো আমাদের টু, মানে সূত্র ছিল এইচ সমান টু। ওকে। এফ, এফ কে ছিল? এফ ছিল আমাদের ওয়াই এর সহগ, টু ওয়াই এর সহগ। তাহলে এফ হলো কত আমাদের? টু। এফ হলো আমাদের টু। দেন জি কত? জি তো আমরা ওয়ান পাইছি। এফ হলো আমাদের টু। আর সি কত? সি হলো কনস্ট্যান্ট, সির ভ্যালু কত? ওয়ান। এখন দেখো এটার আনসার কত। এটা দেখেই বলা যায় এটার আনসার শূন্য।
কি জন্য শূন্য দেখো, আমরা জানি যে নির্ণায়কের যদি দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। এইখানে দেখো 1 to 1, 1 to 1, অর্থাৎ প্রথম কলাম অ্যান্ড তৃতীয় কলাম হুবহু সেম, দ্যাটস এই নির্ণায়কের মান শূন্য। আর নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেটা হলো জোড়া সরল রেখা। আনসার কি বুঝতে পারছি? জোড়া সরল রেখা। এখন যদি চাও এটাকে আমি প্রুফ করে দেখাইতে পারি এই সমীকরণ থেকে কিভাবে আমরা জোড়া সরল রেখা পাই, যদি চাও আর কি। দেখি স্পেস। আচ্ছা, যাই হোক, যদি কারো প্রয়োজন হয় যে ভাই এটা প্রুফ করে দেখান এটা জোড়া সরলরেখা কিরকম, তাহলে একটু কমেন্টে জানাবা, আমি দেখাইবো জোড়া সরলরেখা কিরকম। এখানে আর দেখাই না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি প্রথমে অনেক কিচ্ছা কাহিনী বলে ক্লাসটাকে অলরেডি বড় করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এইটা আমরা বুঝলাম বা এই টাইপ থেকে কিভাবে ম্যাথ আসতে পারে বুঝতে পারছি। খুব cool। তারপরে দেখো, পরাবৃত্তের বিভিন্ন সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নিই। এখানে কিন্তু তোমাদের বইতে দেয়া আছে, ঠিক আছে? তোমাদের বইতে কিন্তু এইরকম একটা চার্ট দেয়া আছে, যে কোনো রাইটারের বইটা, বা তোমরা যদি এডমিশনের বই কিনে থাকো ওই এডমিশনের বইতে এরকম একটা চার্ট কি করা আছে, দেয়া আছে আমাদের। তো ওই চারটা মুখস্থ থাকতে হবে, ওয়ান কাইন্ডস অফ, মুখস্থ না তাহলে তুমি পারবা না। মুখস্থ এবং আমরা মনে রাখবো, এইটা মনে রাখবো আর এইটা মনে রাখবো, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা কিন্তু সবগুলা করতে পারি। এগুলো মনে রাখতে পারলে তো ভালো, বাট এই দুইটা মনে রাখবো। এবং সবগুলার মুখস্থ ভ্যালু থাকা লাগবে এইটা, এইটার সব ভ্যালু মুখস্থ থাকা লাগবে এইখানে যা আছে। কারণ এইটার যা হবে এইটার তার উল্টাটা হবে, অর্থাৎ এখানে এর ভ্যালু যা এইখানে, সরি, এখানে এক্স এর ভ্যালু যা, এইখানে এক্স এর ভ্যালু যা এখানে ওয়াই এর ভ্যালু তা। দেখো এখানে হইলো কি A0, আর এটা হইলো কি 0 A, A0 আর 0। এখন দেখো এই যে সরলরেখাটা আছে y² = 4ax, এই সরলরেখাটা মানে সরি বক্ররেখাটা যে আছে, এই বক্ররেখাটার ড্রয়িং কি আমরা পারি? ড্রয়িং। আচ্ছা, সো বলতো এইটার নিয়ামক রেখা এইরকম, এখানে নিয়ামক রেখা আছে, নিয়ামক রেখা না। তাহলে নিয়ামক রেখাটা কি পাইছো? x + a = 0, বা তুমি বলতে পারো x = -a। এখন বলো তো এই নিয়ামক রেখাটা কোন অক্ষের সমান্তরাল? এই নিয়ামক রেখাটা কোন অক্ষের সমান্তরাল? আচ্ছা, তো অনেকে এটা বলতে পারবা বা অনেকেই বলতে পারবা না, নিয়ামক রেখাটা কোন অক্ষের সমান্তরাল। এই নিয়ামক রেখাটা হইলো আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি নিয়ামকটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, নিয়ামকটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, বা অক্ষটা যদি আমাদের এক্স অক্ষ হয়, অক্ষ যদি এক্স অক্ষ হয়, তাইলে আমাদের অক্ষ যদি এক্স অক্ষ হয় বা নিয়ামকটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তের আকার হয় আমাদের কি y² = 4ax। তাহলে এই যে পরাবৃত্তটা, এটার যে আমি ড্রয়িংটা আঁকি, ড্রয়িংটা এইরকম হবে। এইরকম পরাবৃত্তের ড্রয়িংটা, ঠিক আছে? এই পয়েন্টটা হলো আমাদের শীর্ষবিন্দু এ, এইটা হলো অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু জেড, আর এইটা হলো আমাদের উপকেন্দ্র যে কোনো একটা, মানে উপকেন্দ্র। আর এইটা হলো পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, অর্থাৎ পরাবৃত্ত এক্স ওয়াই বিন্দু, আশা করি। আর এই যে জেড এ, এইটার দূরত্ব হইলো আমাদের এ, এবং এইটার দূরত্ব কি আমাদের এ। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্তের আকারটা কি রকম হবে? এইটা হবে এইরকম। এটার ক্ষেত্রে আমাদের কি নিয়ামকটা হইলো এক্স অক্ষের সমান্তরাল এবং অক্ষরেখাটা হইলো ওয়াই। বুঝতে পারছি? ওয়েভ। আশা করি আমরা চিত্রটা বুঝছি। এইটার ক্ষেত্রে তোমার শীর্ষবিন্দুটা 0 0 বিন্দুতে না হয় অন্য কোনো বিন্দুতে যদি হয়, শীর্ষবিন্দু যদি অন্য কোনো বিন্দুতে হয় তাহলে সমীকরণগুলো এইগুলা আমাদের মোস্ট অফ কেস এই প্রথম দুইটা কলাম দিয়ে দিয়ে দিই। তো এখানে সবকিছুই দেয়া আছে, কোনটা কি আমরা একটু প্রবলেম দেখো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হইলো, এই যে পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণটা ইম্পর্টেন্ট। পরামিতিক সমীকরণটা দিয়ে দিতে পারি, দিয়ে বলতে পারে যে এটা কোন বক্ররেখার বা কোন কনিক্সের সমীকরণ নিয়ে গেছে। তো পরামিতিক সমীকরণটা তুমি যদি মুখস্থ জানো তাহলে মুখস্থ বসাইতে পারবা, নাহলে সলভ করা এগুলো অনেক পেইন। তো আমি এই চার্টের মধ্যেই দিয়ে দিছি, তোমাদের এনোটেড পিডিএফ দিয়ে দিব, তোমরা পিডিএফ এ পেয়ে যাবা। আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা যদি কেউ ক্লাসগুলো দেখে মনে হয় যে ক্লাসে তোমাদের জন্য মানে জরুরি ক্লাসটা, তাইলে এই যে নাম্বারটা দেওয়া আছে না, এই যে আমাদের চিলেকুটার পাঠশালার যে নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেকেন্ড টাইমের, এটা কিন্তু এইচএসসি 24-এর জন্য, এই কোর্সটা কিন্তু এইচএসসি 24-এর, তোমরা কিন্তু জয়েন হইতে পারো। প্রিভিয়াস যত ক্লাস যত স্লাইড আছে সবগুলা দিবি,
আচ্ছা, এখন দেখি আমরা হয়েছে কি, পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ নির্ণয় করে। এই যে পরাবৃত্ত দেওয়া আছে, এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ কত? ওকে, তাহলে এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ তুমি দেখছো কি ওয়াই স্কোয়ার সমান 4ax। এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ কি ছিল? তো এক্স প্লাস এ সমান 0, এক্স প্লাস এ সমান 0। তাহলে এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ কি হবে? এটা হলো গিয়ে প্রশ্ন, এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ তাহলে কি হবে? আচ্ছা, ফাইন। তাইলে এই পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ হবে, দেখো জিনিসটা আমি যদি চিত্রটা আঁকার ট্রাই করি, চিত্রটা যদি আঁকার ট্রাই করি, এইখানে এ বলতে, এইখানে তো আছে এই যে ওয়াই স্কোয়ার সমান 4x, এইটার সাথে যদি আমি এইটাকে কম্পারিজন করি, তাহলে এ বলতে আমি কি পাচ্ছি? এ বলতে পাচ্ছি আমি মাইনাসে। এ বলতে পাচ্ছি আমি কি? এ বলতে এখন আমি পাচ্ছি কি মাইনাসে। তাইলে এই সমীকরণে মানে এই যে এর রেজাল্টটা এখানে বসাও, তাহলে কিন্তু পেয়ে যাবে এক্স মাইনাস এ সমান 0। বুঝাইতে পারলাম? হোপফুলি বুঝাইতে পারছি। তার মানে এটার আনসার হবে বি। এটার আনসার হবে বি। কারণ তুমি জানো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4x। এই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি নিয়ামকের সমীকরণ হলো এক্স প্লাস এ ইজ ইকুয়াল 0। নিয়ামক আর দ্বিঘাত কিন্তু সেম কথা। নিয়ামক আর দ্বিঘাত কিন্তু সেম। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তাইলে তোমার তো দেওয়া আছে এখানে মাইনাস, তাহলে মাইনাস মানে কি এর মান হইলো তোমার মাইনাস। তুমি যে এটা জানো এই এর মানটা হইলো মাইনাস এ, তাহলে এখানে যে প্লাস এ আছে এই প্লাসের জায়গায় মাইনাস এ বসো, আনসার শেষ। তাহলে আনসার হইলো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল 0। পরের প্রবলেম দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা গ্রাফ দিয়েছে, গ্রাফ ওয়াইজ বলছে কি নিচের কোনটি ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের লেখচিত্র। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের লেখচিত্র নিচের কোনটি? আচ্ছা, সেটা আমরা সলভ করবো কিভাবে? একটু আগে আমি কিন্তু এখানে একটা চিত্র দেখাইছিলাম, আমার রাইট একটা প্রাইমারি লেভেলের চিত্র দেখাইছি। দেখো এখানে কি ছিল, যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল তোমার যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল তুমি কি পাচ্ছ? 4x। তাইলে দেখো এখানে আরেকভাবে আমরা মনে রাখতে পারি, যার উপরে স্কোয়ারটা পরাবৃত্তের মুভমেন্টটা সেদিকে, মানে যার উপরে স্কোয়ারটা হবে পরাবৃত্তের মুভমেন্টটা অপর দিকে ঘটবে। লাইক দ্যাট এখানে ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, তার মানে পরাবৃত্তের মুভমেন্টটা ঘটবে তোমার এক্স এর দিকে। ক্লিয়ার? আবার দেখো এক্স স্কোয়ারের উপর মুভমেন্ট আছে, মানে স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে পরাবৃত্তের মুভমেন্টটা ঘটবে, অর্থাৎ বাঁকটা দিয়ে পরাবৃত্তটা যাবে ওয়াই অক্ষের সমান্তরালি, প্যারালাল। তাহলে এইখানে কি আছে? এখানে কার উপরে স্কোয়ার আছে? আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর উপরে স্কোয়ার আছে, মানে তুমি এইটাকে যদি ভাঙো তাহলে তো এক্স এর উপরে স্কোয়ারটা পাবো। আচ্ছা, পাই না। তাহলে পরাবৃত্তের যে ডায়াগ্রামটা হবে, এই ডায়াগ্রামটার মুভমেন্টটা কোন দিকে হবে? ওয়াই অক্ষের প্যারালাল বা ওয়াই অক্ষের। তার মানে এখানে কিন্তু চারটার মধ্যেই কিন্তু এইভাবেই দেওয়া আছে। তার মানে চিত্র তুমি মানে এমনিতে চিত্র দেখেই আমরা বাদ দিতে পারছি না যে কোনটাকে আমরা বাদ দিব, মানে কোনটাকে আমরা বাদ দিব সেটা আমরা বলতে পারবো না। যদি ধরো সামথিং এইরকম একটা কোনো কিছু থাকতো, তাইলে এইটাকে আমরা বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিতাম। তার মানে এখন চারটা থেকে তোমাকে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই, প্রপার কোনো ওয়ে নাই, তুমি যে দেখেই বাদ দিয়ে দিবে। এখন আমরা অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেওয়া আছে কি দেখো, ওয়াই সমান মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটাকে একটু আমরা বুঝার ট্রাই করি, হ্যাঁ বুঝার ট্রাই করি। আচ্ছা, তাহলে মাইনাস, ওকে, মাইনাস মানে কার মান মাইনাস? এর মান মাইনাস। ফাইন। এখন তাইলে এইটার যদি আমরা শীর্ষবিন্দু বসাতে চাই, মানে তাইলে এটাকে লিখতে পারে দেখো, আমরা জানি কি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay, এটাকে এই আকারটা দেওয়া হইল এক্স স্কোয়ার সমান 4ay। আচ্ছা, তাহলে এখন তুমি তাইলে এটাকে লিখতে পারো দেখো, যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল, তুমি লিখতে পারো মাইনাস ওয়াই। বা তুমি এটাকে লিখতে পারো দেখো, যে 4 × -1/4, দেন এটাকে লিখতে পারো y-0, আর এটাকে লিখতে পারো কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে এই যে তুমি যদি এই চিত্রটা দেখো, এইখানে দেখো, এখানে শীর্ষবিন্দু কি আছিল তোমার? এই যে এইটাতে কালারটা চেঞ্জ করি, এই যে সমীকরণটা আছে এখানে শীর্ষবিন্দু কি ছিল? আলফা এন্ড বিটা। আলফা এবং বিটা, তাহলে কি লিখতে পারি আমরা? এক্স মাইনাস আলফা দেন ওয়াই মাইনাস বিটা। তাহলে এখানে আলফা এবং বিটার মান কত? আলফা এন্ড বিটার মান, এইখানে আলফার মান কত? আলফা হইলো আমাদের 1, অ্যান্ড বিটার মান কত আমাদের? বিটার মান হইলো আমাদের 0। তাইলে তার শীর্ষবিন্দু কত? 1 0। তার শীর্ষবিন্দু কত পাইলাম আমরা? 1 0। তাইলে যেটা 1 0 আছে সেটাই হবে। এখন কথা হয়েছে কি দেখো, তাইলে আমাদের এইটা বাদ, এইটা বাদ,
এইটা বাদ। এখন এইখানেও তোমার দেখো 10, এই পয়েন্টও 10, এখন উপরে হবে নাকি নিচে হবে? দেখো তুমি যেটা দেখছো এখানে যাগুলো আছে সবগুলো এর ভ্যালু পজিটিভ দিয়া, তাহলে পজিটিভ দিলে পজিটিভ সাইনের দিকে হবে, বাট এখানে কি নেগেটিভ না? এখানে কি নেগেটিভ না? এর ভ্যালুটা -1/4 না? তাহলে সেটা হবে ডি। আনসারটা হবে ডি। আনসারটা হবে কি ডি। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি কিভাবে আমরা সলভ করবো এটা। আশা করি যদি না বুঝতে থাকো তোমরা বলতে পারো, আমাদের ডিসকাশন যে গ্রুপটা আছে এই গ্রুপে তোমরা বলবা যে ভাই বুঝি নাই, সলভ করে দিবি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা যে দ্বিঘাত এবং শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। একটা পরাবৃত্তের দ্বিঘাত পাবো, এই যে তোমাকে আমি প্রথমে যে কন্ডিশন গুলো বললে দিছিলাম, এই কন্ডিশনের মধ্যে জাস্ট একটু আলাদা করে আনছি আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে, বা যাতে তোমরা এটা বুঝতে পারো বা ফিল করতে পারো। তো এটা কিভাবে করব আমরা, চলো একটু দেখার থাকি। শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয় এবং অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল বা দিগাক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হওয়া যায় কথা, আর দিগাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া সেম কথা, তাহলে আমরা বলতে পারি এখানে অক্ষ এবং দিগাক্ষ পরস্পর কি লম্ব। দিগাক্ষ মিন্স নিয়ামক আর কি। দিগাক্ষ মিন্স নিয়ামক, এইটা মাথায় রাখো, নিয়ামক। তাহলে পরাবৃত্তের সমীকরণ কি হবে? তাহলে দেখো অক্ষ এক্স অক্ষের উপর এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাইলে এক্স এর উপরে কোনো পাওয়ার থাকবে না, এবং দিগাক্ষ যেহেতু ওয়াই এক্স এর সমান্তরাল, তা দিগাক্ষ যে অক্ষের সমান্তরাল তার উপরে স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে দিগাক্ষ ওয়াই এর উপরে সমান্তরাল, তার মানে স্কোয়ার হইলো ওয়াই এর উপরে একটা। আর যেহেতু আলফা বিটা দিয়ে দিচ্ছে মানে শীর্ষ, তাহলে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4a মাইনাস এক্স। সিমিলার কেস এইখানে, সেম অ্যাপ্রোচ এইখানে, যেহেতু দ্বিঘাত আমাদের এক্স এর সমান্তরাল, এর জন্য এক্স এর উপরে আমরা হোল স্কোয়ারটা দিচ্ছি। ক্লিয়ার? তো আমরা এই কাহিনীগুলো বুঝলাম, কাহিনী বুঝে লাভ নেই, আমাদের বুঝতে হবে ম্যাথ। তাইলে দেখো শাস্ত্রেরই প্রশ্ন, যেহেতু শাস্ত্রেরই পড়াচ্ছি এই জন্য শাস্ত্রের প্রশ্নগুলোই নিছি। এবং তোমাকে তোমাদের আমি কমিটমেন্ট দিছিলাম যে মিনিমাম 10 ইয়ার্স এর শাস্ত্রের প্রিভিয়াস 10 ইয়ার্স এর প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করবো। আমি সেই কমিটমেন্ট গুলা কতটুকু ধরে রাখতে পারছি জানি না, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যতগুলো আছে 2007-08 থেকে, 2007-08 থেকে শুরু করে আমি কিন্তু 24-25-এর প্রশ্নগুলা নিয়ে অ্যানালাইসিস করেই তোমাদের এই স্লাইড গুলা তৈরি করছি। তোমরা চাইলে আবার ফার্স্টের প্রিভিয়াস প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো যে তোমাদের এই বিপ্লব ভাই ভুল কথা বলছে নাকি সঠিক কথা বলছে। আচ্ছা, দেখি এখন বলছে কি একটি পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ দেওয়া আছে কি x-1, দ্বিঘাতের সমীকরণ দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে আমাদের কত 30, তাহলে পরাবৃত্তের সমীকরণ কত? আচ্ছা, দ্বিঘাত x-1, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো দ্বিঘাত কোন অক্ষের সমান্তরাল, x-1 সমান 0, দ্যাটস ওয়াই x ইজ ইকুয়াল 1। তাহলে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের সমান্তরাল, সমান্তরাল। তার মানে আমরা কি পাইছি? দ্বিঘাত ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে আমি বলছি দ্বিঘাত যে অক্ষের সমান্তরাল হবে তার উপরেই কি থাকবে আমাদের স্কোয়ার থাকবে, তাহলে ওয়াই এর উপরে স্কোয়ার থাকার কথা। ফাইন, এখন দেখি ওয়াই এর উপরে সবগুলাতে ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তার মানে তোমাকে এখানে কোনো কিছুই মানে আলাদা করার কোনো কিছুই নেই, মানে এখন এই পাঁচটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, মানে তুমি দেখেই বাদ দিবা, এই ধরনের কোনো অপশন নাই। এখন তাইলে চলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি দিছে 3, 0। তার মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো শীর্ষবিন্দু যদি আলফা বিটা হইতো তাহলে সমীকরণটা দাঁড়াইতো এইভাবে যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার দেন হলো 4a এক্স মাইনাস আলফা। তাহলে বিটার মান কত আমাদের 0, বিটার মান হলো 0, আর আলফার মান কত আমাদের 3। তার মানে এটা দাঁড়াইলো তোমার ওয়াই মাইনাস 0 স্কোয়ার দেন 4a দেন হলো এক্স মাইনাস 3। তাইলে এইটা আলটিমেটলি তুমি লিখতে পারো দেখো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4, এর ভ্যালু, এর ভ্যালু কত? এখানে দেখো এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0 বা এক্স ইজ ইকুয়াল 1, এইটাই হলো আমাদের এর ভ্যালু। কেন এর ভ্যালু আমি একটু বলি। আমরা এর ভ্যালু কি জন্য হয়েছে, এই দেখো আমি যে বলছিলাম গ্রাফটা আমাদের ইয়ে করতে হবে, এই দেখো যে তোমার গেল কোথায় নিয়ামকের সমীকরণ, যদি কালারটা চেঞ্জ করি, এই দেখো নিয়ামকের সমীকরণ, এই যে নিয়ামকের সমীকরণের ঘরেই আছে ওয়াই মাইনাস বিটা প্লাস এ ইজ ইকুয়াল 0। তার মানে বিটার ভ্যালু কত? সরি, আচ্ছা হ্যাঁ এইটা এইটা এই ঘরে, এই ঘরে কি বলছে দেখো এক্স মাইনাস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল কত আমাদের 0। তার মানে আমার উদ্দেশ্য এখন কি বের করবো আমি, এর ভ্যালু বের করব, এর ভ্যালু বের করব। তাহলে এই টোটালটার রেজাল্ট কত দেয়া আছে? এই টোটালটার রেজাল্ট দেয়া আছে কিন্তু আমাদের -1।
এই টোটালটার রেজাল্ট দেওয়া আছে কিন্তু আমাদের -1, বুঝতে পারছি? অর্থাৎ -α + a = -1। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে যে -α + a = -1, কারণ দেই আসছিল কি x-1 = 0। তার মানে এখন a এর ভ্যালু কত হবে? তাহলে a সমান হবে -1 প্লাস আলফা। তাহলে আলফার ভ্যালু অলরেডি আমরা বলতে পারি কত, 3। আলফার ভ্যালু হলো আমাদের 3, তার মানে 2। এর ভ্যালু কত পাইলাম আমরা? 2। তার মানে এখানে বসিয়ে দিও 2। দেন হলো x-3। তার মানে আলটিমেটলি আমাদের দাঁড়াইলো কি y² = 8 × x-3। এটাই হলো আমাদের আনসার। তাহলে y² = 8 - 3, তার মানে আনসার হলো আমাদের বি। আনসার হলো আমাদের বি। আশা করি এটা আমরা বুঝতে পারছি সকলে। এরপরের যে প্রবলেমটা, এরপরের প্রবলেমটার ওয়েট 8 নম্বর। বলছে কি দ্বিঘাতের সমীকরণ দেয়া আছে, ফাইন, এবং উপকেন্দ্র দেওয়া আছে, বলছে কি পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। যদিও এটা রিটেন টাইপ প্রশ্ন আর কি। এটা একটা রিটেন টাইপ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসবে না, তবুও আমি একটা রাখলাম। আর কোন কিছু তাহলে তোমাকে একটা দ্বিঘাতের সমীকরণ দেওয়া আছে আর উপকেন্দ্র দেওয়া আছে, তাহলে উপকেন্দ্র এবং দ্বিঘাত যদি থাকে তাহলে পরাবৃত্তের সমীকরণ কেমনে হবে? এখন দেখো উপকেন্দ্র দেওয়া আছে কি -8 - 2। তার মানে আমরা যদি ধরি চিত্র আকার ট্রাইগোন, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে আমি লিখলাম, ধরো অক্ষরেখা লিখলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ এইভাবে লিখলাম। তখন উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, তাইলে আমি ধরে নিলাম এটা জাস্ট র্যান্ডমলি ধরলেই হবে। আচ্ছা, ধরলাম উপকেন্দ্রটা এই পয়েন্টের উপর, এস। ওকে, এস এই পয়েন্টের উপর, ক্লিয়ার। আচ্ছা, আমার লাগবে কি একটা দ্বিঘাতের সমীকরণ তো, ইয়ে লাগবে। এটা হলো আমাদের নিয়ামকের যে সমীকরণ, এটা হলো আমাদের কি নিয়ামকের সমীকরণ, অর্থাৎ 2x - y, দেন হলো -9। আচ্ছা, পরাবৃত্তটা ধরো আমার এইভাবে মুভমেন্ট করছে, এইভাবে মুভমেন্ট, এইভাবে দিলেও হবে, এইদিকে দিলেও হবে, জাস্ট এটা তুমি বোঝার জন্য আমাদের ইকুয়েশনই বলে ফেলি। তাহলে এটা হলো এস। এস হলো কত আমাদের -8 - 2, গেল আমাদের এস। এবং পরাবৃত্তের যে কোনো একটা বিন্দু আমরা নেই কি পি নেই, পি নিলাম আমরা XY। তাইলে এইখানে এইটাকে ধরলাম আমরা এম। তাহলে আমরা পরাবৃত্তে এটা হলো আমাদের পিএম আর এটা হলো আমাদের এসপি। তাহলে পরাবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এসপি ইকুয়াল কি জানি আমরা, পিএম। এসপি ইকুয়াল পিএম, এটা হলো আমাদের পরাবৃত্তের কনসেপ্ট। আমরা কিন্তু সেগুলা এইচএসসি তে করছি, এই টাইপের ম্যাথ করছি, এইগুলা এইচএসসি তে আসছে। তাহলে এসপি মানে কি, এই যেমন এক্স এবং পি বিন্দু দূরত্ব, আর পিএম মানে কি এক্স অক্ষ থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব, ঠিক আছে, এই রেখার লম্ব। তাইলে আমরা যদি করি এসপি ইকুয়াল কি পিএম, এসপি ইকুয়াল পিএম, তাইলে √, এক্স মাইনাস +x² +y +2², আর মডুলাস অফ এখানে যা আছে x - y - 9, আর √2² + 1²। শেষ। এখন তাইলে জাস্ট আমরা প্রসেসটা করব। এখানে আমি যদি স্কোয়ার করে ফেলি, আচ্ছা আমি স্কোয়ার করে ফেললাম একসাথে। একসাথে স্কোয়ার করলে এখানে আসবে কত, x² + 16x + 64 +y² + 4y + 4। আশা করি এগুলো বুঝার কথা তোমরা, জাস্ট না বুঝলেও ইকুয়েশন গুলো হ্যান্ড ক্যালকুলেশন করবা, বুঝতে পারবা। আর এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে পাইবো 4x², দেন পাইবো আমি -4xy, দেন পাইবো y², দেন পাইবো আমি কত 18। এটা -9 ছিল না, -9 ছিল। যদি -9 থাকে, এটা তো স্কোয়ার, যদি -9 থাকে তাহলে এটাকে লেখা যায় -18 2x - y + 81, আর এইটাকে লেখা যায় স্কোয়ার করলে কত 5। তার মানে আলটিমেটলি এখানে কি পাচ্ছে তাইলে,
এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস 16x। 5 যদি এইদিকে নিয়ে আসি, 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা যদি আমরা গুণ করি আর কি, ক্রস প্রোডাক্ট করে, 16x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 68। আর এইখানে পাচ্ছি 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy। দেন পাচ্ছি আমি কত, 1836 মাইনাস 36x। দেন হইল প্লাস 18y প্লাস 81, প্লাস 81। এখন আমি যদি লিখি এর পরের লাইনেই 81, তাহলে 5x স্কোয়ার প্লাস 80x প্লাস 5y স্কোয়ার প্লাস 20y, আচ্ছা 68 × 5, 68 × 5, 340। আর সবগুলাকে যদি এইদিকে নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, জাস্ট চিহ্নের চেঞ্জ হবে আর কি। 4xy প্লাস 36x মাইনাস 18y মাইনাস 81 সমান 6। তার মানে 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার গেলে আমাদের থাকে শুধু x স্কোয়ার। আচ্ছা, ওয়াই স্কোয়ার থেকে, 5y স্কোয়ার থেকে যদি ওয়াই স্কোয়ার বিয়োগ হয় তাহলে থাকে আমাদের 4y স্কোয়ার। দেন 80x থেকে যদি আমাদের কত, 30x, 80 প্লাস 36, তার মানে 116x। ফাইন, 20 প্লাস 2y, দেন হইল আমাদের কত, প্লাস 4xy। ওকে, দেন আমাদের কত দাঁড়াইলো, 4xy। আচ্ছা, 340 মাইনাস 81, তার মানে হইল আমাদের 259। এটাই হলো আমাদের মূলত যে আনসারটা, এইটাই হলো আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছি, পরাবৃত্তের সমীকরণ লিখো, এইটাই হলো আমাদের পরাবৃত্তের এই কাঙ্ক্ষিত সমীকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এই ধরনের রিটেন টাইপ প্রশ্ন আসবে না, না সেটাই স্বাভাবিক। আচ্ছা, এখন দেখো এইটা আবার ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো যে পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব। পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব, তো একটা পরাবৃত্তের সমীকরণ ধরছি, ওকে, এবং উপকেন্দ্র এস, এর উপরস্থ যে কোনো বিন্দু পি, মানে ওই যে পি বিন্দুটা একটু আগে যে একটা ধরছি, তার উপকেন্দ্রিক দূরত্ব এসপি সমান লেখা যায় এ প্লাস এক। এবং সিমিলার কেস, যদি তোমার এক্স এর উপর স্কোয়ার থাকে তাহলে তার উপকেন্দ্রিক দূরত্ব লেখা যায় ওয়াই প্লাস এক্স। আচ্ছা, এখন এইগুলা আমরা মনে রাখবো। এখন মনে রেখেই আমরা এটার একটা প্রবলেম দেখবো, তাইলে আমরা বুঝতে পারবো। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা অনেকবার আসছে, বুয়েট 10-11-তে আসছে, বুয়েট 12-13-তে আসছে, বুয়েট 15-16-তে আসছে, আইইউটিতে 19-20-এ আসছে। প্রবলেমটা কি দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 9x। প্যারাবোলার উপরস্থ যে কোনো বিন্দু পি এর কোটি যদি 12 হয় তাহলে তার উপকেন্দ্রিক দূরত্ব কত? তাইলে ওয়াই স্কোয়ার সমান যদি 4x হয় তাহলে উপকেন্দ্রিক দূরত্ব আমরা জানি কি এ প্লাস এক্স, এ প্লাস এক্স। তাহলে কুটি দেওয়া আছে, কুটি মানে কি ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আমাদের এক্স এর ভ্যালু জানি না, জানলেই তো আমরা উপকেন্দ্রিক দূরত্বটা ফাইন্ড আউট করতে পারতাম। ফাইন। আচ্ছা, তাহলে এটা দেখো আমরা এখন কিভাবে লিখতে পারি। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে আমাদের কি এ প্লাস এক্স, এ প্লাস এক্স। তাইলে এই যে প্যারাবোলা আছে, ওয়াই স্কোয়ার সমান 9x, ওয়াই স্কোয়ার সমান কি 9x। আচ্ছা, ওকে, ওয়াই স্কোয়ার সমান 9x। এখন আমাদের এর ভ্যালু কত, তাহলে 4 × 9/4 × x স্কোয়ার সমান, তাহলে এর ভ্যালু কত পাইলাম আমরা, 9/4, 9/4। এখন তাহলে তুমি এ পাইছো, আমার দরকার এখন কি এক। এখন কি বলছে যে পরাবৃত্তের এটা কি কুটির মান দেয়া আছে, কুটি মানে কি ওয়াই এর মান দেওয়া, পরাবৃত্তের যে কোনো একটা বিন্দু। এখন তো তুমি এক্স এর মান জানো না, তাহলে ওয়াই সমান 12, তাহলে স্থানাঙ্কটা যদি আমি ধরি যে পি যে কোনো একটা বিন্দু, তার স্থানাঙ্ক হলো x12, x12। তাহলে আমি এইটা, এই পি বিন্দুটা পরাবৃত্তের উপরে না, পরাবৃত্তের উপরে অবস্থিত। কোন পরাবৃত্ত, ওয়াই স্কোয়ার সমান 9x, পরাবৃত্তের উপরে অবস্থিত। তাহলে আমি এই পি বিন্দুটা এই পরাবৃত্তের উপরে বসিয়ে দেবো, মানে এই বিন্দুর জন্য এই পরাবৃত্তটা সিদ্ধ হবে। তার মানে আমরা লিখতে পারি দেখো 12 স্কোয়ার সমান হলো 9x। তার মানে আমার এক্স সমান আমি লিখতে পারি দেখো 144/9। 144/9 মেম ইজ 16, যদি ভুল না করি, 144/9 16। তাহলে এক্স এর মান কত আসে আমাদের, 16 আসে। ওকে, আর এর মান কত আমরা পাইছি 9/4। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব অর্থাৎ এসপি সমান আমরা তাইলে লিখতে পারি কি এক্স প্লাস এ, অর্থাৎ 16 প্লাস 9/4, দ্যাটস ওয়াই 4 × 6 = 64 প্লাস 9, তাইলে 73/4।
এটাকে লেখা যায় 73/4। এখন 73/4 মানে কত? এইটা মনে করো, খুব সুন্দর। 18 × 4 ভাগ করে আনসারটা হবে এইটা। এটাকেই লেখা যায় যে 18 সমস্ত 1/4। তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পারছি না বোঝার কোনো কিছুই নেই না? সহজ না? আশা করি সহজই হবে। তাহলে পরাবৃত্তর কাহিনী শেষ। পরাবৃত্ত থেকে এই এই টপিক আসতে পারে। ক্লিয়ার? তোমাদের পিডিএফ দিলে তোমরা এই জিনিসপত্রগুলো পেয়ে যাবে, সমস্যা নেই। আর যে জায়গাটা বুঝো নাই সে জায়গাটা কমেন্ট করবা বা ইনবক্সে আমাকে জানাবা, সমস্যা নাই, আমি আবার বলে দিব তোমাকে। এখন চলো উপবৃত্ত। আমরা পরাবৃত্ত শেষ করছি, এখন আসছি আমরা কই? উপবৃত্তে। তো উপবৃত্তের ক্ষেত্রেও আমি কিন্তু এইখানে লিখে দিচ্ছি। তো উপবৃত্তের ক্ষেত্রে দেখো, একটা জিনিস মনে রাখবো, আমরা একটা সমীকরণ দেখে উপবৃত্ত নর্মালি আমরা যে এরকম আইডেন্টিফাই করতে পারি। এক্স এবং ওয়াই এই দুইটার উপর স্কোয়ার থাকবে, সহজ হিসাব। আর কি থাকবে? আর এক্স এবং ওয়াই এর, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে না। সহগ অবভিয়াসলি ভিন্ন হবে, বাট চিহ্ন সেম হবে। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি সহগ, এক্স এক্স স্কোয়ারের যদি চিহ্ন প্লাস হয় তাহলে ওয়াই স্কোয়ারের চিহ্ন প্লাস হবে। আশা করি বুঝাইতে পারছি। এবং তাদের সহগটা সেম হবে না। তাইলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1, যদি এটা এ এটা বড় থাকে আর যদি এটা ভি বড় থাকে। এইখানের মধ্যে ইম্পর্টেন্ট যদি তুমি আমাকে বলো যে ইম্পর্টেন্ট কি, তাহলে এইখানের মধ্যে ইম্পর্টেন্টটা হইলো যে উৎকেন্দ্রিকতা। গেল কোথায়? উৎকেন্দ্রিকতা। এই যে উৎকেন্দ্রিকতা, এইটা ইম্পর্টেন্ট। তুমি যদি আমাকে বলো যে ইম্পর্টেন্ট দিক বা ইম্পর্টেন্ট দেন, তাহলে আমি বলবো যে উৎকেন্দ্রিকতা ইম্পর্টেন্ট। বাট এই চারটা, এই চার্টের প্রথম যে দুইটা আছে এইটা এবং এইটা মনে রাখাটাও গুরুত্বপূর্ণ। এইটা এবং এইটা মনে রাখাটাও গুরুত্বপূর্ণ। এখন দেখো উপবৃত্তের যে ডায়াগ্রাম, এটা ডায়াগ্রাম, এটার বৃহদক্ষকে আমাদের বৃহদক্ষ হইল 2। ক্লিয়ার? এ যদি বড় থাকে, এ যদি বড় থাকে তাইলে বৃহদক্ষতা হইবে এইভাবে, চিত্র হইয়া গেল। আচ্ছা, এইটার চিত্র আমি এইখানে আঁকছি, দেখে নিও পরে, যে ভিডিও দেখো আর কি। ওকে। আচ্ছা, তারপরে আমাদের ইলিপস। ইলিপস, এইগুলো গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তটা। এই যে এই বৃহদক্ষ বলতে কি, এইখান থেকে এইখানে দূরত্ব আমাদের কত? 2। এই যে এইখান থেকে এইখানে দূরত্ব হলো 2, আর এইটা হলো আমাদের 2b, ক্ষুদ্র। ওকে। তাহলে বৃহদক্ষটা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ, আর ক্ষুদ্রক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষ। এটা কোনটা? প্রথমটা। তাহলে দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা এইভাবে হবে, এইভাবে হবে। বুঝতে পারলাম? এটা জাস্ট একটা ডেমো দিলাম আর কি, আর কোনো কিছু নেই। এটা বইতে চিত্র দেওয়া আছে, আমি এখানে চিত্র ইনক্লুডেড করি নাই। তার মানে প্রথম তোমাদের প্রতি সাজেশন হবে, এই যে চার্টটা আছে এখানে, চার্ট যেগুলো আছে এই চার্টগুলা একটু আয়ত্তস্থ করে। ঠিক আছে? তো চলো, এবং পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ আর ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা আর পরামিতিক সমীকরণ, এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল আর পরামিতিক সমীকরণ এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট। চলো এখন আমরা তাইলে প্রবলেম স্টেটমেন্ট দেখি। এটা কুয়েট 16-17-তে আসা ম্যাথ। কি বলছে দেখো, 4x - 2 হোল স্কোয়ার প্লাস 5y + 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 20 বক্ররেখার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে তুমি যে সমীকরণটা জানো, তুমি যে পরাবৃত্তের সমীকরণ জানো, সেটার আকারটা হইলো এইরকম, যে x² + y² + y² = 1। অর্থাৎ উপরের লবে যে x² এবং y² আছে তার সহগ হলো আমাদের 1। ক্লিয়ার? লবের এই ইয়ের ক্ষেত্রে তাইলে এটাকে এই আকারে নিতে হবে, এবং এইখানে কি করতে হবে? 1 করতে হবে। তাহলে এইটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারি দেখো, 4x - 2 হোল স্কোয়ার প্লাস 5y + 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 20। তার মানে এটাকে 20 দ্বারা আগে ভাগ কর, ভাগ করলে পাবা কি? এখানে পাবা 5, এইখানে পাবা 3² হোল সমান 1। তার মানে আমাদের
রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে আমাদের 1 হয়ে গেছে। এখন তাহলে এর ভ্যালু কত? তাহলে এর ভ্যালু আমি যদি এটা কম্পেয়ার করতে চাই, এর ভ্যালু হবে √5 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 স্কোয়ার মানে 2 স্কোয়ার সমান 1। তাহলে এ পাচ্ছি কত? আমাদের এ পাচ্ছি হইলো আমাদের √5, আর বি পাচ্ছি হইলো আমাদের 2। তাইলে আমাদের এরিয়া কত? আমরা উপবৃত্তের ক্ষেত্রে এরিয়া জানি কি? পাই এ বি, অর্থাৎ 2√5 পাই, 2√5 পাই। তার মানে আনসার হবে আমাদের 2√5 পাই। বুঝাইতে পারলাম? আশা করি এটা বুঝতে পারছি। এবার দেখো আমরা ফার্স্টের 18-19-এর এই প্রবলেমটা করি। এটাও ক্ষেত্রফল সম্পর্কিত। ফার্স্টে মানে তো একটু ব্যতিক্রম থাকবে নিশ্চয়ই। তো এইটাও একটু ট্রিকি প্রশ্ন। বলছে কি, দেখো একটি উপবৃত্তের দেয়া আছে, কেন্দ্র দেওয়া আছে 19/3 এবং ফোকাস দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। এখন উৎকেন্দ্রিকতা দ্যাটস মিনস ইর ভ্যালু কত দেওয়া আছে? 1/2। তাহলে বলছে উপবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি জানো কি, পাই এবি, এর ভ্যালু লাগবে, এখন আমাদের লাগবে বি ভ্যালু। কেন্দ্র দেওয়া, তাহলে আমরা যদি এখন চার্টে যাই, এই যে চার্টটা আছে, যদি একটা উপবৃত্তের কেন্দ্র দেয়, এই যে কেন্দ্র যদি দেওয়া থাকে আলফা বিটা, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? আলফা প্লাস মাইনাস এই বিটা। তাইলে তুমি এখানে লিখতে পারো যে এই যে 19/9, এটাকে লিখতে পারো দেখো, আলফা প্লাস মাইনাস এই, ঠিক আছে, সমান হলো 19/3। কারণ আমরা জানি কি, দেখো আলফা প্লাস মাইনাস এই বিটা, তাহলে বিটার ভ্যালু তো 0, আমাদের আলফার ভ্যালু আলফা প্লাস মাইনাস এই বিটা, ক্লিয়ার? আলফা প্লাস মাইনাস এই বিটা সমান দেয়া আছে তোমার, সরি, আলফার ভ্যালু তো 19/3, এটা তো উপকেন্দ্র দেওয়া, সরি কেন্দ্র দেওয়া আছে, ফোকাসের কথা বলছে, ফোকাস, আমি ভুল করছি একটু। দেখো তোমার যদি দেওয়া থাকে এই যে, এটা কিন্তু উপকেন্দ্র, উপকেন্দ্র দ্যাটস মিন ফোকাস, তাহলে ফোকাস সমান তুমি এটা লিখতে পারো। সো এটাকে 19 নয়, এটাকে লিখতে পারো তুমি 5। মুছে দেই, এটাকে লিখতে পারবা তুমি কত? 5। তাহলে আলফার ভ্যালু কত? এই, এটাকে লিখতে পারবা, এইটা সমান তুমি লিখতে পারবা, দেখো আলফা প্লাস মাইনাস এই বিটা। তাহলে আলফা প্লাস মাইনাস এই সমান আমরা 5 বসাইছি, আলফার ভ্যালু কত? আর যদি আমাদের কেন্দ্রকে আমরা আলফা বিটা দ্বারা ডিনোটেট করি, তাহলে আলফার ভ্যালু কত আমাদের? আলফা হইলো আমাদের 19/3। ওকে, তাহলে আমরা এখান থেকে এর ভ্যালুটা ফাইন্ড আউট করবো। তাহলে আলফা হলো আমাদের 19/3, এখন তুমি প্লাস ধরেই করো, প্লাস মাইনাস দুইটা নেওয়ার দরকার নেই, একটা ধরলে হবে। আচ্ছা, এখন ইর ভ্যালু কত? ইর ভ্যালু হলো আমাদের 1/2, তার মানে 1/2 ইর ভ্যালু আমরা বসে দিছি 5। তার মানে আমরা লিখতে পারি a/2 সমান লিখতে পারি 5 - 19/3। ক্যালকুলেটর করি, আমাদের চলে আসবে 5 - 19/3। আচ্ছা, তাইলে এইটার মান আসছে কত আমাদের? -4/3। তাইলে আমাদের এর ভ্যালুটা কত আসবে? এর ভ্যালুটা আসবে -8/3। তাহলে এর ভ্যালু শেষ আমাদের। এখন আমাদের উদ্দেশ্য কি? বির ভ্যালুটা ফাইন্ড আউট করবো। আচ্ছা, এর ভ্যালু যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে বির ভ্যালুটা আমরা ফাইন্ড করবো। তাহলে বি কিভাবে আমরা বের করতে পারি? তাহলে বিটা আমরা বের করবো উৎকেন্দ্রিকতার সাহায্য নিয়ে। আমরা ই সমান জানি কি? ই সমান জানি √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হলো এ স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমরা বির ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। কিভাবে ফাইন্ড আউট করতে পারি? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ স্কোয়ার স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি বর্গ করে ক্রস প্রোডাক্ট করে দিয়ে দিচ্ছি। আশা করি এইটা বুঝার কথা, এই লাইনটাকে কিভাবে এই লাইন আসছে। দেন আমি এখান থেকে লিখতে পারি, দেখো বি স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার, বা এখান থেকে তুমি যদি স্কোয়ার কমন নিতে তাহলে লিখতে পারতো 1 - স্কোয়ার। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার সমান, তাহলে আমরা এটা লিখতে পারি, বা বি সমান তাহলে কি লিখতে পারো? দেখো বি সমান তুমি লিখতে পারো যে √ওভার এ 1 - স্কোয়ার, 1 - স্কোয়ার। এখন কথা আচ্ছা, এই দেখো এখানে আরেকটা ভুল করছে, এটা তো রুটের বাইরে থাকবে, বা পুরে এটা রুটের বাইরে। তাহলে a √1 - স্কোয়ার, তাহলে এর মান কত পাইছি? -8/3 বসিয়ে দাও। √1 - স্কোয়ার, এর মান কত? 1/2, তার মানে 1/4। তার মানে আলটিমেটলি এখানে কি আসছে? -8/3 √3/4। তাইলে এখন আমাদের ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়ার প্রসেসটা কি? এরিয়া সমান আমরা জানি কি, পাই এ বি। যে পাই এর ভ্যালু কত? -8/3, আর এইটার ভ্যালু কত আমরা পাইছি? যে -8/3, দেন √3/4।
তার মানে এটা যদি করি আমরা, তাহলে পাই ইন্টু 64/9 √3 বাই হলো আমাদের 2, √3/2। তার মানে 64/9, এটা করলে কত আসবে? 32। তার মানে আলটিমেটলি পাচ্ছি আমাদের 32√3/9 পাই, 32√3/9 পাই। তার মানে আনসার হবে আমাদের কত? বি। আশা করি এইটা বুঝার কথা। এইটা বুঝছো না এমন কোনো বান্ধা আছো কিনা আমার জানা নেই। যে ফার্স্ট 18-19 আসছে, ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। কনসেপচুয়াল ম্যাথ যদি না পারো তাহলে এডমিশন টিকা দেয়। আমরা বলি না যে ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো নাকি ভার্সিটি প্রিপারেশন নিবো, আসলে কোনো কিছু প্রিপারেশন নেওয়া এই আলাদা করে কোনো প্রয়োজন পড়ে না। আমরা জাস্ট কনসেপ্ট যদি জানি তাহলে যে কোনো প্রিপারেশনই আমাদের জন্য না। আর আমরা এইগুলা পড়ি, আমরা টেপে পড়ি আমরা এইচএসসি তে বেসিক দুর্বলতার কারণে। এইচএসসির মধ্যে আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয় আমরা ভার্সিটি প্রিপারেশন নিতে হবে, মেডিকেল প্রিপারেশন নিতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। দেড়শো আমরা এইচএসসি প্রিপারেশন আমরা গুল্লা করি। গুল্লা করি বলতে কি, তখন আমাদের মাথার মধ্যে আরে ভার্সিটি টাফ, ইঞ্জিনিয়ারিং টাফ, মেডিকেল টাফ, এই ধরনের যেন আমরা আলাদা হয়ে যাই। তখন এইচএসসি কে আমরা ফোকাসে দিই না, এইচএসসি এর বিষয়বস্তু আমরা বুঝতে চাই না। তখন এট দ্য ইন টাইম এসে আমরা কি করি, এইচএসসি এর কিছু বিগত কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করি। দ্যাটস আমরা মনে করি যে এইচএসসি তে A+ পেয়ে গেছি আর এইচএসসি আমরা ভালো করে ফেলছি, দেন এডমিশন আমরা এসে পেরা নিই। আসলে এইচএসসি তে তুমি যদি ফোকাস রেখে ভালো করে ঠিকঠাক সবকিছু আমরা কমপ্লিট করে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বেস্ট। আচ্ছা যাই হোক, তার যে পরের যে প্রবলেম, এই প্রবলেমটা তোমাদের এইচডাব্লিউ, দেখি এইটা কে পারো, এতটুকু পর্যন্ত কে ক্লাস দেখছো এটা বোঝা যাবে আর কি। এই প্রবলেমটা তোমাদের এইচডাব্লিউ, এটা পারবা আশা করি। ক্লিয়ার? ক্ষেত্রফল সংখ্যা। আচ্ছা, এখন দেখো তোমাকে একটা উপবৃত্তের দেয়া দিছে, এখন বলছো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা ফাইন্ড আউট করবো। তার মানে আগেই বলছিলাম উপবৃত্ত যদি দেয় তাহলে এই পাশটাকে আগে আমাদের 1 করতে হবে। তাহলে এইটাকে আমরা ফার্স্ট অফ অল 400 দ্বারা ভাগ করে দিই। 400 প্লাস 16y² / 400 ইজিক্যাল 1। তাহলে এইটা করলে কত আসবে? x² / 16 প্লাস y² / 25 ইজিক্যাল 1। তার মানে আলটিমেটলি x² / 4² প্লাস y² / 5² সমান 1। তাহলে এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু পাচ্ছি 4 এন্ড বির ভ্যালু পাচ্ছি আমরা 5। তার মানে এখানে কি হলো? বি গ্রেটার দেন এ। বি গ্রেটার দেন, তাহলে বি গ্রেটার দেন এ যদি হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, বি গ্রেটার দেন অর্থাৎ বি যদি বড় হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 2² / বি। তাহলে এখন আমরা বসিয়ে দাও 2² / বি। তাহলে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের আরেকটা নাম কিন্তু মাথার আবার নাভি লম্ব, এটাকে বলা হয় কিন্তু নাভি লম্ব, নাভি লম্ব। তার মানে এটাকে আমরা বলতে পারি দেখো 2b²/2a²/b। তার মানে 2 × 16/5 অর্থাৎ 32/5। আনসার শেষ। আনসার হলো আমাদের বি, 32/5। হোপফুলি এটা বুঝতে পারছি। পরেরটা সেম কথা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সার্চটা 1617 আসছে। এইটা দেখো আগের প্রশ্ন থেকে একটু ট্রিকি, সো সার্চটা মানে একটু ট্রিকি, ঠিক আছে? এইটাও তোমাদের এইচডাব্লিউ। ক্লিয়ার? এটাও তোমাদের এইচডাব্লিউ। আচ্ছা, এখন দেখো এইটা কি বলছে, বলছে কি বৃহদক্ষ এবং ক্ষুদ্রক্ষকে যথাক্রমে অক্ষ ধরে। অর্থাৎ তার মানে প্রথম যে দুইটা কলাম আছে এই দুইটা কলামে বলছে মানে কেন্দ্রটা মূল বিন্দুতে। ক্লিয়ার? বৃহদক্ষ এবং ক্ষুদ্রকের ইন্টারসেক্ট পয়েন্টটাই হলো কেন্দ্র, যেহেতু এই দুইটাকেই বলছে তুমি অক্ষ ধরবা অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মানে কেন্দ্র মূল বিন্দু। উপবৃত্ত সমীকরণ নির্ণয় করে যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর কি দেওয়া আছে, বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে তুমি যে কোনোটা ধরতে পারো। তাহলে বৃহদক্ষকে আমি ধরে নিলাম 2a, অর্থাৎ এ কে বলে দিলাম 2a = 12। তার মানে এ সমান কত আমাদের 6। তাহলে এখন আমরা বের করবো কি বির ভ্যালু। তাহলে বি সমান আমরা অলরেডি দেখছিলাম a√1 - আসে। আমরা এর আগে যে এখন প্রবলেম সলভ করছিলাম বি সমান আমরা এটা লিখতে পারতাম, এই যে এইখানে বি সমান দেখছিলাম a√1 - তাহলে আমি ডিরেক্ট এইখানে বসিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তাইলে এর মান কত? এর মান 6, √1 - এর মান কত? 1/3, তার মানে 1/9। মানে আলটিমেটলি লিখতে পারি 6 × √8/3। তার মানে আমরা লিখতে পারি কত? 4√2। 4√2 কিরকম হয়েছে সেটা নিজেরা একটু যাচাই করে নিন। ওকে, তাইলে এখন আমার তাইলে উপবৃত্তের সমীকরণটা দাঁড়াইলো কি, x² হলো 6, 36 প্লাস y²। আচ্ছা, 4 কত দাঁড়ায়? 16, 16 × 2 কত? 32 সমান 1। তার মানে আনসার হবে বি, x² / 36 প্লাস y² / 32 ইকুয়ালস 1। তারপরে
পরেরটা, যেটা অনেকবার আসছে, চুয়েট কুয়েট রুয়েটের 21-22-এ আসছে, কুয়েট 18-19-এ আসছে, চুয়েট 5-6-এ আসছে। বলছে কি একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদের উপর বর্তিত, অর্থাৎ কেন্দ্র আমাদের মূলবিন্দু, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া আছে। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা কি হবে? ফাইন। এইটাও দেখুন, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, দ্যাটস মিন বি সমান, তাইলে তুমি লিখতে পারো কি যে বি সমান লিখতে পারি a√1 - স্কয়ার। উৎকেন্দ্রিকতা 1/, তার মানে 1/2, স্কয়ার করলে 1/2, তার মানে আলটিমেটলি এখানে পাচ্ছি আমি a/√2, তার মানে বি সমান আমি লিখতে পারি কি, বা এ সমান লিখতে পারি √2 বি। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু আমি এ কে বড় ধরছি, তার মানে 2 স্কয়ার/বি সমান আমরা লিখলাম 8। এ সমান আমরা কি লিখতে পারি, এ সমান লিখতে পারি √2 বি। তার মানে আমি এখানে বসিয়ে দাও, 2 × স্কয়ার মানে হইলো 2 বি স্কয়ার/বি ইজ ইকুয়াল 8। তার মানে 2 2 4, তার মানে বি সমান তাইলে কত পাচ্ছ, বি সমান পাচ্ছ 4 যদি হয় তাহলে 2, বি সমান 2। তাহলে এ সমান কত, বি সমান যদি 2 হয় তাহলে এ সমান হলো 2√2, বি সমান 2 হইলে এ সমান 2√2। তার মানে 2√2 স্কয়ার মানে কত, 4 8। আনসার এই জন্য, এটা তো আনসারই, প্লাস y² / 4 সমান 1। এটার রাইট আনসার নাই, বুঝতে পারলাম এটার রাইট আনসার নাই। আচ্ছা, তো রাইট আনসার নাই, যে এটা আছে এটাই হবে x² / 8 + y² / 4 = 1। আশা করি বুঝছো, এটা পারবা। এটা আগেরটা দেখবা, বলছে কি উপবৃত্তের ফোকাস দ্বয় দেওয়া আছে এবং ফোকাস দ্বয় এবং বৃত্তের কেন্দ্র দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এইখান থেকে উপবৃত্তের ফোকাস বের করবা। এই যে চিত্র দেখেন, এই যে চার্ট আছে, এই চার্ট, এই যে উপবৃত্তের ফোকাস, এই যে +-a/0। এখানে এ তো তুমি পাই ই বা সমীকরণ থেকে ইটা বের করতে হবে, ই বের করবা কি, √1 - b²/a², এই ফর্মুলা দিয়ে ই বের করবে। তাহলে ই পেয়ে গেলাম, তাইলে আমরা উপবৃত্তের ফোকাস পেয়ে গেলাম, মানে দুইটা ফোকাস বিন্দু পাইলাম। আচ্ছা, গেল কোথায়, তার মানে দুইটা ফোকাস বিন্দু পাইলাম। আর বলছে কি এই বৃত্তের কেন্দ্র, এখন বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় এটাও আমরা জানি। তাইলে ফোকাস এবং কেন্দ্র জানো, তার মানে তুমি তিনটে স্থানাঙ্ক জানো। তিনটা স্থানাঙ্ক জানলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে হাফ a1 b1 বা a2 b2 a3 b3 a1 b1 করলেই হয়ে যাবে। মানে ত্রিভুজের এরিয়া যেন হাফ a1 b1 a2 b2 a3 b3 a1 b1, এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, আনসার চলে আসবে। সো এইটাও তোমাদের জন্য ট্রাক্স রইলো, হোমওয়ার্ক রইলো, নিজেরা দেখবা, না পারলে আমি সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। এখন আসি অধিবৃত্ত। তাহলে উপবৃত্ত যা যা পড়াইছি, এখানে যা যা পড়াইছি, সবথেকে বড় বিষয় এই ধরনের চার্ট গুলো মুখস্থ রাখতে পারলে তুমি ম্যাথ গুলা করতে পারবে, আদারওয়াইজ তুমি পারবা না। বুঝতে পারছি, চার্ট যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে ম্যাথ গুলা করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তাহলে অধিবৃত্তেরও চার্ট এইভাবে দেওয়া আছে, এবং অধিবৃত্তের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল জিনিস জানি, সেটা হলো অসীম তট বা অসীম তটের সমীকরণ। অসীম তটরেখা বা অসীম তট জিনিসটা কি, সেটাকে আমরা জানি, সেটা হয়তো বা অনেকে জানি অনেকে জানি না। অধিবৃত্ত ধরো এই টাইপের হয়, এইভাবে এইভাবে অধিবৃত্ত থাকে। তাইলে এই যে অধিবৃত্ত গুলো আছে এইগুলাকে জাস্ট আমরা, মানে এই যে এইভাবে যায় আর কি, অসীম তটরেখা। তাহলে এইভাবে অধিবৃত্তকে ইন্টারসেক্ট করে একটা কাল্পনিক রেখা অসীমে গিয়ে, এই ধরনের রেখাকেই বলা হয় অসীম তট রেখা। ঠিক আছে, অধিবৃত্তকে আমাদের, এই যে অধিবৃত্তর যে কার্ভটা আছে এই কার্ভটাকে অসীমে ইন্টারসেক্ট করে এরূপ কাল্পনিক সরলরেখাকেই বলা হয় অসীম তট রেখা। বাস্তবে করে না, বাট আমরা ধরে নেই আর কি করে। তো এই অসীম তটরেখার যে সমীকরণটা সেটা হলো y = +-b/x, সবগুলোর ক্ষেত্রে +-b/x, আর যদি কেন্দ্র যদি অন্যটা থাকে তাহলে তো অন্য। আর পরামিতিক সমীকরণটা দেখবা, পরামিতিক সমীকরণ সবগুলার দেন। ওকে, তাহলে চলো এখন আমরা প্রবলেম স্টেটমেন্ট দেখি। বলছে কি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তাইলে এই অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের বিরবেল দেখো, y² - x² - a² = 1। তাহলে এইটার সাথে কম্পেয়ার করলে আমাদের বীর ভ্যালু কত পাইবো, বীর ভ্যালু পাইবো এটা √2, আর এর ভ্যালু পাইলাম আমরা কত 1। তাহলে উৎকেন্দ্রিকতা, অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা √, কি হয় আমাদের 1 প্লাস a²/b², 1 + a² / b²। এই যে যদি আমাদের বিটা বড় হয়,
বা এর আগে যদি আমাদের মাইনাস থাকে, এই যে উৎকেন্দ্রিকতা, এর আগে মাইনাস থাকলে আমাদের উৎকেন্দ্রিকতা হয় বিটা নিচে থাকে। এর আগে যদি মাইনাস থাকে তাহলে বিটা নিচে থাকে। তাহলে আমার ঠিক আছে, 21 ঠিক আছে, আমি পারি। তোমরা এবার মুখস্থ করে নিবে 1/2, তার মানে √3/2, অর্থাৎ √3/√2। দেয়া নাই এখানে আনসার, বুঝাইতে পারছি এটার উৎকেন্দ্রিকতা হবে √3/√2। ক্লিয়ার? √3/√2 এখানে সঠিক আনসার নাই। আচ্ছা, অধিবৃত্তের সমীকরণ থেকে যাচ্ছে। এখন বলছে কি, অধিবৃত্তের ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তার মানে তোমাকে আগে ফোকাস বের করতে হবে। তাইলে দেওয়া আছে কি, দেখো x² - y² = 1। তার মানে এর ভ্যালু আমাদের 1, বির ভ্যালু আমাদের 1। বাট কার আগে চিহ্ন আছে? চিহ্নটা আছে আমাদের ওয়াই এর আগে, ভির আগে। তার মানে দেখো চিহ্নটা যদি আমাদের ওয়াই এর আগে থাকে এইটা, তাহলে ফোকাস, দেখো ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব কত? ফোকাসদের দূরত্ব হলো আমাদের 2AE। তার মানে ইটা বের করতে হবে। তাহলে ই বের করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল আগে আমাদের ই বের করতে হবে। ই সমান আমরা লিখতে পারি √/² + b²/স্কয়ার, স্কয়ার/b²/স্কয়ার। তাইলে দেখো 1 + 1/1, অর্থাৎ √2। তাইলে আমাদের ফর্মুলা কি 2AE। তার মানে 2 এর মান 1, এর মান হলো √2, তার মানে হলো 2√2। তার মানে আনসার হলো আমাদের এটা 2√2। বুঝা গেল? আনসার হলো আমাদের 2√2। আচ্ছা, এখন দেখো অসীম তটের ঢাল দৈর্ঘ্যের গুণফল কত। এই একটা, এটা ফার্স্ট 19-20-এ আসছে। বলছে কি, কণিকের অসীম তটের ঢালের গুণফল কত। তাহলে অসীম তটের সমীকরণ কি জানতাম, যে ওয়াই সমান প্লাস মাইনাস b/x। যদি ভুল না হয়ে থাকে, দেখো আমরা যে y প্লাস মাইনাস b/x। তাহলে এখন আমাদের ভি এবং এর ভ্যালুটা লাগবে, বা ঢাল অর্থাৎ b/x, এটাই তো লাগবে। তাইলে এইটাই আমরা বের করবো, এটা কত হয় এটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করবো। তাইলে আগে আমাকে ওই কনিক্সটাকে সাজাতে হবে, সাজাতে হবে। তো দেখো, ও x² - 9y² - 8x + 18y - 41 = 0। ওকে, তাইলে এখন যে জিনিসটা করতে হবে আমার, দেখো 4x² - 8x রাখলাম, ফাইন। দেন -y² + 18y - 41 = 0। তাহলে আমাকে আনতে হবে, দেখো এই ফর্মেটে নিতে হবে, ax - α², দেন y - β², এইভাবে নিতে হবে। কারণ এক্স এবং ওয়াই কিন্তু সিঙ্গেল না, তার সাথে কি আছে। তাহলে আমি যদি আমি এটাকে নিতে চাই, তাহলে এটাকে লিখতে হবে। দেখো এখানে a - b² ফর্মটা, তাহলে আমি লিখতে পারি, দেখো 4x² আমি চাইলে লিখতে পারি 2x² মাইনাস, তার মানে আমি এ বলতে কি পাচ্ছি, আমি এখানে a + b² এই সূত্র, বা a - b² যাই হোক না কেন, প্লাস মাইনাস যাই হোক না, a² + -2ab প্লাস প্লাস b², আমি এখানে নিই। তাহলে এ বলতে কত পাইছি আমি, 2x পাইছি। তার মানে 2 × 2x, তার মানে 4x, আমার আছে কত 8x। তার মানে আরো দিতে কত হবে, কত আমাদের 2 প্লাস, তাহলে বির ভ্যালু কত পাইলাম আমরা, 2²। ওকে, তাহলে অলরেডি আমি কিন্তু দেখো আসলে আমি 4 বেশি লিখছি এখানে, তাহলে আমি এখানে -4 দিই। যেহেতু আমার এখানে কি নাই, +4 ছিল না, আমি +4 আনছি না, এজন্য আমি -4 দিলাম। কারণ আসলে সেম কাহিনী এখানে, এখানে তাইলে দেখো এটাকে লিখতে পারি আমি চাইলেই, দেখো 3y², ফাইন, লিখলাম 3²। আচ্ছা, এখন চাইলে তুমি এখানে মাইনাস আনতে পারো, প্লাস আনতে পারো, হোয়াট ইচ্ছা, তোমার ইচ্ছা। আচ্ছা, আমি ধরো প্লাস দিলাম, 2 দিলাম, এর ভ্যালু কত পাইলাম আমরা, যে 3y। তাহলে এখানে কত ইউজ করছি আমি, অলরেডি 6 লিখে ফেলছি, আমাদের হইতে হবে 18। তার মানে এখানে এগেইন দাও 3, তার মানে এখানে 18y আছে। তাহলে প্লাস y², তার মানে এখানে কত লিখছো, 9 বেশি লিখছো, এর জন্য -9। দেন -41 আছে, -41 বসাইলাম। বুঝাইতে পারলাম? তার মানে এইখানে এখন তাইলে লিখতে পারো, দেখো এইটা সমান, এইটা সমান লিখতে পারো কি, এই দেন এই অংশটুকু সমান তুমি কি লিখতে পারো, লিখতে পারি 2x - 2 দেন। আচ্ছা, এখন দেখো -4 মাইনাস, আচ্ছা এগুলোর হিসাব পরে করবো, এগুলোর হিসাব পরে করবো। এখন এই অংশটুকু সমান, এই অংশটুকু সমান তুমি কি লিখতে পারো, এই অংশটুকু সমান লিখতে পারি আমরা যে 3y
বাট একটা কথা, আচ্ছা, একটা কথা আছে। কি কথা? তুমি যদি এইখানে দেখো, এইটাকে যদি আমরা দেখো দেখো 3y, দেন আমি -3 হোল স্কোয়ার লিখি, তাহলে এইটা এবং এইটা সেম হচ্ছে না। কেন সেম হচ্ছে না আমি বলি। এইখানে ওয়াই স্কোয়ার, ফাইন, পাচ্ছ -3y পাচ্ছ, বাট এইখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে না? চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এইখানে আগেই আমাকে কি করতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে দিতে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে, দিলেই কিন্তু আমাদের কাহিনী শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিলেই কাহিনী শেষ। বুঝা গেল? আচ্ছা, এখন তাইলে এটা তো আমরা বুঝলাম। তার মানে এখানে আসবে মাইনাস। আচ্ছা, দেন হইলো আমাদের -9, মাইনাস, আচ্ছা, এটা কত? -4, -9, এটা পাচ্ছি -50, দেন হলো -54 সমান 0। তার মানে আলটিমেটলি আমি এখন লিখতে পারি, দেখো 54 দ্বারা ভাগ করে ফেলবো একসাথে, এটাকে যদি এইদিকে নিয়ে প্লাস হয়ে যাবে, দেখো আমি এখন শর্টকাটে করে ফেলছি। 54 - 3y - 3 হোল স্কোয়ার, 54 = 1। আচ্ছা, এখন তাইলে এখান থেকে 2 কমন যাইব, তাহলে 2 যদি কমন নেই, 2 মানে 4 কমন যাবে, 4 বাইরে চলে আসবে, কারণ 2 কমন নিলে 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 4। তাইলে x - 1 হোল স্কোয়ার, দেন 4 দ্বারা যদি আমি 54 কে বাদ দিতেছি, 27, 27/2 মাইনাস y - 1 হোল স্কোয়ার, দেন হইল 9 দ্বারা 6 = 1। এখন তাইলে তুমি এর ভ্যালু, বি ভ্যালু, সবগুলার ভ্যালু পেয়ে যাচ্ছ। দেন অসীমতটের ওয়াই সমান প্লাস মাইনাস এইটা করে ফেললেই হবে, বাট এইটা হবে না, এইটা হবে এইখানে, এই ফর্মুলা হইতে পারছে, কারণ কেন্দ্র বিশেষত দেয়া আছে। আশা করি এটা বুঝছি। তো এইটা বাকিটা হলো তোমাদের হোম, বাকি অংশ এইচডব্লিউ, বাকি এইচডব্লিউ, ক্লিয়ার? এখন আসো আমাদের কণিকের স্পর্শক ছেদক সম্পর্কিত যে প্রশ্নটা, এটা বলা যায় কণিকের আজকের লাস্ট টপিক। এবং এইখানের মধ্যে আমি দেখো, এইটাকে আমি সাদা করে দেওয়ার কারণ হলো এবং 3 স্টার দেওয়ার কারণ হলো, এইখান থেকেই বেশি প্রশ্ন আসে। বিগত যতগুলো প্রশ্ন হচ্ছে এইখান থেকেই আসে। এইখানে মোটামুটি তোমার বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এই 4টা কনিক্স নিয়ে আছে, এবং একটা সরলরেখা, অর্থাৎ y = mx + 3 সরলরেখাটা এই কণিকের স্পর্শক ছেদক বা স্পর্শ না করলে আর কি কন্ডিশন গুলো দেওয়া আছে। তাহলে আমরা প্রবলেমটা দেখি। বলছে কি দেখো, চুয়েট কুয়েট 20-21 যেটা আসছে, এম এর সকল মানের জন্য যে সরল রেখা 9y² = 4ax কে স্পর্শ করে, তার মানে যে সরল রেখাটা স্পর্শ করে তার সমীকরণটা তুমি ফাইন্ড আউট করবা এম এর সকল মানের জন্য। তার মানে এটা কোন ধরনের কনিক্স? এটা হলো পরাবৃত্ত। পরাবৃত্ত এম এর কোন মানের জন্য এই পরাবৃত্তটা এই কনিক্স কে স্পর্শ করে, সেটাই আমরা ফাইন্ড আউট করবো। আচ্ছা, তার মানে দেখো দেওয়া আছে কি y² = 4ax, বা আমরা বলতে পারি y² সমান হইল আমাদের 9, সরি, a/9x। আচ্ছা, এবং তাইলে রেখাটা আমরা ধরি কি, রেখাটা ধরি mx + c। এখন কি বলছে? স্পর্শ কর, তাইলে y² দেখো আমি এখানে লিখেছি, y² = 4x, y² = 4x, এই রেখাটাকে যদি স্পর্শ করে তাহলে সি সমান আমি লিখতে পারি কি, a/m। সি সমান লিখতে পারি a/m। তাহলে এইখানে এই যে সিটা, এই সি সমান আমরা কি লিখতে পারি, a/m। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে আমাদের এইটা, এর ভ্যালু এটা দেওয়া আছে না, আর এম তো আর এম। এর ভ্যালু দেওয়া আছে আমাদের a/9m। তার মানে আমাদের 9m, কি সমান পাই কি আমরা, a/9m। বুঝা গেল? a/9। তাইলে এখন আনসারটা কি হবে? তাহলে আনসারটা হবে, দাও, y = mx + c, mx + c না, তাইলে a/9m, a/9m বা a/9m। হ্যাঁ, আশা করি বুঝছি।
ওকে, এর পরের যে প্রবলেম, এর পরের প্রবলেমটা বলছে কি, এটাও অনেকবার আসছে যে এত রেখাটি এত কোণিক রেখাকে স্পর্শ করে, তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তার মানে তোমাকে ফাইন্ড আউট, ফার্স্ট অফ অল করতে হবে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইতে তুই, ক্লিয়ার? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য করতে, তাহলে এটা কেমনে করবো? স্পর্শ করে, তাহলে স্পর্শ করার কন্ডিশন কি? টি সমান আমরা দেখছিলাম A/M, টি সমান A/M, তাহলে এ তো আর এই রইলো। আচ্ছা, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হইলো আমাদের 3, আর সির ভ্যালু কত আমাদের 1। তাইলে এ সমান, তাইলে আমি কি লিখতে পারি? CM লিখতে পারি। তাইলে 1 × 3, কারণ এ সমান পাইলাম 3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ে কি আমরা মডুলাস অফ 4 এ, 4 × 3, দ্যাটস ওয়াই 12। তাহলে আনসার হবে আমাদের 12। আনসার হলো আমাদের 12। আচ্ছা, তো ফোনিক্সের এই ছিল মোটামুটি তোমাদের ওভারঅল ক্লাস। তারপরেও যদি তোমাদের ক্লাস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে, হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে ফ্রিলি তোমরা টেক্সট করতে পারো বা এই পোস্টে কমেন্টও জানাতে পারো। ঠিক আছে? তো সকলকেই পুজো ভালো কাটুক। আর যারা পুজোর সময়, যাদের পূজা নয় আর কি, অর্থাৎ মুসলমান যারা আছো বা অন্যান্য ধর্মাবলম্বী, হিন্দু ছাড়া, তোমরা এই সময়টা কাজে লাগাও, সময়টা ওয়েস্ট করবে না। আর পূজার পরেই কিন্তু আমাদের উড়াধুরা পরীক্ষা, ক্লিয়ার? আর এর মধ্যে মধ্যে ক্লাস গুলো হবে। ভালো থাকো, সুস্থ থাকুন। টাটা, গুড বাই।